একটা বৃত্তকেই সম্পূর্ণ করছে। তার কারণ ভূতপূর্বতে যে তিনটে গল্পকে একত্রিত করে এই সিনেমাটি তৈরি হয়েছে, সেই তিনটে গল্পই পুরোপুরি সাহিত্য নির্ভর। মজার ব্যাপার হচ্ছে এই ভূত ব্যাপারটা এমন অদ্ভুত একটা জটিলতা সৃষ্টি করে আমাদের প্রত্যেকের মনস্তত্ত্বে, যেটা থেকে আমরা হয়তো একটা সহজ কথা বলতে পারি, you can love it, you can hate it, but you can't ignore it. The director duo, please welcome. তিনটে কালজয়ী গল্প, তো তিনটেতে আমরা চেষ্টা করেছিলাম একটা মানে কোনো একটা যেটা জিনিস থাকবে যেটা দিয়ে আমরা গল্পটাকে বাঁধবো। তো কোথাও না কোথাও গিয়ে আমরা দেখতে পাই তিনটে গল্পের মোটোটা একটাই, সেটা হচ্ছে লোভ। মানে যেমন মণিমালিকা আমরা দেখতে পাই যে ওর সারা জীবনের একটা অতিরিক্ত বাসনা থেকে গেছে, যেখানে ও গয়না পেতে পারেনি এবং সেই জন্য ওর গয়নার প্রতি প্রচন্ড লোভ, এবং সেটাই ও সারা জীবন মানে ও জীবদ্দশায় সেটাকেই কন্টিনিউ করে গেছে। তারপর আমরা তারানাথ তান্ত্রিককে দেখি। তারানাথ তান্ত্রিকের একটা লোভ ওভাবে না বললেও ওর কিন্তু একটা অদ্ভুত বাসনা ছিল যে সিদ্ধি লাভ করবে, সে কিছু ক্ষমতা পাবে এবং সেই থেকে সে আমাদের যে সাধারণ মানুষ তার থেকে একটু উচ্চ স্তরে পৌঁছবে, সেটা ওর একটা বাসনা ছিল। এবং শেষে আমরা শিকার গল্পটা যখন দেখি তখন সেখানেও দেখি পূর্ণেন্দু আসে এবং পূর্ণেন্দুর সম্পত্তির লোভ বা কিভাবে অন্যকে ঠকিয়ে সে নিজে বড়লোক হবে বা সে কিভাবে নিজেকে আরো বেশি সমাজে এস্টাবলিশ করবে, বড়লোক হতে পারবে, এটা তার লোভ। তো তিনটে গল্পেরই একটা যোগসূত্র। আমাদের মধ্যে রয়েছে আজকে যারা কাস্ট, তাদেরকেও আমরা দেখে নেবো আমাদের মধ্যে। আমরা অমৃতা চ্যাটার্জি, সন্দীপ্তা, সেই সঙ্গে সত্যদা সঙ্গে জয়েন করার জন্য সবাই তোমাদের কথা শুনতে চায়। অফকোর্স ভূতপূর্বের কথা শুনতে চায়, তার সঙ্গে তোমাদের কথা শুনতে চায়। এর আগে তোমরা বোধহয় অনেকবারই বিভিন্ন সময় তোমাদের রিয়েল লাইফ কোনো সুপারন্যাচুরাল এক্সপিরিয়েন্সের কথা কোথাও না কোথাও শেয়ার করেছো, বাট আজকে একটু অফিসিয়ালি যদি বলো। ডেফিনেটলি অমৃতা যেটা একটু আগে বলছিল, আমরা অনেকেই শুনেছি যে ওর ছবির শুট চলাকালীন কোনো অভিজ্ঞতা বোধহয় হয়নি, কিন্তু কোনোদিন কি কখনো কোথাও হয়েছে? সবার ক্ষেত্রে একটু জানতে চাইবো, আমরা সবাই জানতে চাইবো, কখনো কি কোথাও একটু জোরে ক্যাচ করে দরজাটা খুলে টুলে গেছে, কোনো একটা কালো বেড়াল রাস্তা কেটে গেছে, তুমি ঢুকলে আর আলোগুলো ক্লিক করতে শুরু করলো, এরকম কখনো কিছু হয়েছে? এটা তো এক্ষুনি হলো। আরে ভূত তো আমাদের কাছে ভয় পালিয়ে যায়, তাই কখনো দেখাই যায়নি। বলি আমি ডাকছি, আমি বাড়িতে রাজবাড়ি থেকে অন্ধকারে দাঁড়িয়েছিলাম, ভাবলাম যদি অন্তত দেখা করে। এটা আমি অভিমান করে আছি নাকি ভয় পায় আয়রন সুন্দরী রূপের আগুনও ঝলসে যাওয়ার ভয় থাকতে পারে সবার। বিশ্বাস করি, কিন্তু হ্যাঁ একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল আমার মনে আছে, তার কোনো এক্সপ্লেনেশন আমার কাছে ছিল না। তখন আমি ধর্মযুদ্ধ বলে রাজধানীটা ছবিতে অভিনয় করছি, তো আমার মারা যাওয়ার একটা সিন ছিল। তো আমি মাটিতে শুয়ে আছি, হয়ে গেছে। তারপর যিনি আমাকে টেকনিশিয়ান দাদারা বললো যে একবার হাসির মুখে একটা শর্ট দিতে হয়, সবাই হয়তো জানো সেটা, আমি জানতাম না সেটা। তাই ওই না এই আবার কি হাসি মুখে শর্ট করে অভিনয় করছি সামাও। তারপর তোমার লাইটের শিফটিং হচ্ছিল, আমি শর্টটা দিইনি, হয়ে গেছে। তার তো আমি বাড়ি দিচ্ছি সেদিকে পুরুলিয়া থেকে, রাত্রিবেলা জাস্ট হাইওয়েতে চলছে গাড়ি, টোলের ঠিক আগে হঠাৎ করে একটা ট্রাক পেছন থেকে আসছিল। 1 সেকেন্ডের জন্য ট্রাকটার একটা কিছু হলো, মানে গাড়িটা জাস্ট এরকম যাচ্ছিল, ভাড়া গাড়িতে ফিরছিলাম, নিজের গাড়ি নিয়ে যায়নি, এরকম একটা গাড়িটা হলো। মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার মনে হলো যে গাড়িটা মনে হয় অফ লেন হয়ে যাবে। তো সেটার কোনো এক্সপ্লেনেশন, মানে আমি খুবই যুক্তি বাস্তববাদী, আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই। কারণ ফিয়ার দরজা এসে নক নক করবে 27 জুন, কিন্তু তার আগে দেখে নিতে হবে ট্রেলারটা। ওকে, সো ক্যান উই গো ফর ইট? ওকে, চলো। কিন্তু সময় তো বদলেছে, প্রাণের বন্ধুরা আর কাছে নেই। ওর নাম নীলকণ্ঠ হালদার, কলকাতার এক বনেদি। প্রেমিকা বা স্ত্রীর আলিঙ্গনে বা চুম্বনে একজন পুরুষ মানুষের শরীরের মধ্যে দিয়ে জীবনী শক্তি প্রবাহিত হয়, সেই সব রকম সৌভাগ্য। এটা ছিল হাওয়া ভূত, আমাদের একটা গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। ভূতের ছবি তো খুব কম হয়, বাঙালিরা এমনিতেই ভূতের সিনেমা দেখতে খুব ভালোবাসে।
আমি তো ভালোবাসি। ভূতের সিনেমা প্লাস অ্যান্থোলজিও খুব কম হয়, সাহিত্য নির্ভর গল্প, তো আমার মনে হয় আপনাদের মনটা বেশ ভালোই হয়ে যাবে এই সিনেমাটা দেখার পর। যাই হোক, ভালো খারাপ যাই হোক না কেন, তার জন্য তো আপনাদের সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। প্লিজ অবশ্যই সিনেমাটা কিন্তু হলে গিয়ে দেখবেন, হলে গিয়ে না দেখলে কিন্তু মিস করবেন, আমি এইটুকু বলতে পারি। না দেখো, অ্যান্থোলজি এমনিতে তো খুব কম হয়, বাংলায় আরো বেশি কম হয়। তো ডেফিনেটলি সেটা তো একটা খুবই ভালো দিক, প্লাস সিনেমাও খুব কম হয়। আর সাহিত্য নির্ভর গল্প, মানে সবাই আমরা যেটা বলছি যে আমাদের সাহিত্য এতটাই এনরিচ রয়েছে যে আমরা শুরু করি শেষ হবে না তখন। তো সেখানে আমরা সাহিত্য থেকে যখন গল্প বানানো হলো এবং তিনটে গল্প নিয়ে একটা সিনেমা করা হলো, ডেফিনেটলি সেটা আমার মনে হয় মানুষের ভালো লাগে। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগেই ট্রেলারটা দেখলাম, তারানাথ তান্ত্রিক হিসেবে তোমাকে দেখলাম, অসাধারণ লাগলো, কিন্তু আমি জেনে নিতে চাইছি যে তোমার কেমন মনে হয়, আমিও ট্রেলারটা তোমার সাথে করে কেমন লাগলো? দেখো, চরিত্র করে একজন অভিনেত্রী হিসাবে তো এরকম একটা চরিত্র করতে পারা ইজ এ গ্রেট প্রিভিলেজ, আই উইল সে। তো আমায় যখন প্রথমে চরিত্রটির জন্য বলা হয় শুনেই আমি খুবই উত্তেজিত ছিলাম। আমার যেটা মেন কনসার্ন ছিল সেটা হচ্ছে যে আমার বয়সের জায়গা থেকে আমাকে কোন তারানাথের কোন বয়সটা ধরা হচ্ছে, কারণ যতই আমরা মেকআপ করি না কেন এই মিডিয়াতে মেকআপটা বোঝা যায় আর কি, থিয়েটারে যে স্বাধীনতা আছে। তো ওরা ডিরেক্টর অভিনব কাকুলি ওয়াজ ভেরি শিওর যে আমরা তারানাথের একটু ইয়াং বয়সটা ধরতে চাই, যেখানে তান্ত্রিক হওয়ার আগের ভার্সনটা। সেটা আমার অনেক, আমি নিজের লুক নিয়ে একটু এক্সপেরিমেন্ট করি, একটু লম্বা চুল, একটু দাড়ি কম কাটা, সেইটা ওদেরও পছন্দ হয়, ওরাও ক্লিয়ার ছিল। এবং করতে 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 যেহেতু আমি একটু আগেও বলছিলাম ওদের দুজনের ভিশনটা খুব ক্লিয়ার ছিল, পুরো বিষয়টা মিলতে মিলতে যায়, তো খুবই ভালো এক্সপিরিয়েন্স। তারানাথ তান্ত্রিকের এই চরিত্রটা স্পেশালি অ্যাজ আ গল্প হিসেবে বলছি, সেটা কেমন লাগে তোমার? মানে আমি ছবি শুধু না, একটা করেছিলাম তখন খুব দারুণ লেগেছিল, তখন এটা ভাবিনি যে আমি অভিনয় করব। অতদিন আগে একটা এরকম সুপারন্যাচুরাল চরিত্র লেখা এবং বেশ ভয়ের, মানে ভূত না দেখিয়েও বেশ ভয়ের। এবং আমি বলছি এটা তারানাথের যেটা মেন বিষয় হচ্ছে যে এখানে কিন্তু প্রচন্ড ডিটেলিং আছে। এটা কিন্তু শুধুমাত্র একটা এই যে মন্ত্র বা যেগুলো লেখা আছে, যা যে প্রসেসটা করা আছে, এটা কিন্তু খুবই রিসার্চ ওয়ার্ক করা আছে। দেখো, এটা সাহিত্য নির্ভর গল্প এবং বাংলার যে তিনটে সাহিত্যকে বাছা হয়েছে ভূতপূর্বতে, তিনটে গল্পই কাল্ট হয়ে যাওয়া আর কি। সেগুলোকে নিয়ে আগে সিনেমা হয়েছে, সেগুলোকে নিয়ে অডিও স্টোরি হয়েছে। তিনটে গল্প মানুষের ভীষণ পছন্দের গল্প, মানে এমন খুব কম বাঙালি আছে যারা মণিহারা পড়েনি বা যারা তারানাথ তান্ত্রিক পড়েনি। তো সুতরাং আবার নতুন করে, যেমন শেক্সপিয়ার 5000 বার হলেও আমরা আবার দেখতে পছন্দ করি, 5000 রকম ভাবে হয়েছে, বাংলায়, হিন্দি, উর্দু, তামিল সব ভাষাতে বোধহয় হয়ে গেছে, তবু আমরা দেখতে পছন্দ করি একটা নতুন সিরিজ হলে যে কেমন হয়েছে। সেরকমই এইটাও নতুন ভাবে তো নয় যে এটা গল্পগুলোকে কন্টেম্পোরারাইজ করা হচ্ছে, এগুলো তো পিরিয়ড পিস। সেইটা রিক্রিয়েট কেমন হয়েছে সেটা আমার মনে হয় জানার জন্য বাঙালি দর্শকের একটা খুব আগ্রহ আছে এবং থাকে, কারণ বাঙালি খুব সাহিত্য পড়তে ভালোবাসে, সাহিত্য নির্ভর গল্প আমরা তো দেখি সিনেমায় কম, তো সেটা মানুষের দেখতে ভালো লাগবেই। সেই ফিডব্যাকটা তো আমরা পেয়েছি এবং পরিচালকরা পেয়েছেন, যে কারণে এই গল্পগুলো বাছা। তো আমরা আশা রাখছি দর্শকরা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। থ্যাংক ইউ। ট্রেলারটা আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি, আর প্রেমেন্দু চরিত্রটা একদম রহস্যজনক যেটা দেখলাম, তো চরিত্রটা নিয়ে তুমি কি বলতে চাও? চরিত্রটার নাম পূর্ণেন্দু এবং চরিত্রটি মনোজ সেনের শিকার গল্পের একটি চরিত্র। এই চরিত্রটি বেসিক্যালি একটি অপরাধ জগৎ থেকে উঠে আসা একটি চরিত্র এবং প্রেক্ষাপটটাও গল্পের ইন্দো চায়না যুদ্ধের সময়কার, মানে পুরনো কলকাতার ঘটনা। এবং সেই চরিত্রটি তার অপরাধের একটা পরিণতি দিতে গিয়ে তার নিজের পরিণতি হয়, তো এইটা নিয়েই গল্পটা। আর দর্শকদের কি বলতে চাও সিনেমাটা নিয়ে? দর্শকদের এটাই বলার যে তিনটে গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা এবং বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক মাতৃপটীয় মনোজ সেনের শিকারে তিনটে গল্প খুব প্রচলিত গল্প, আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন সাহিত্য হিসেবেও এবং অডিও স্টোরি হিসেবেও প্রচুরবার শুনেছেন লোকে। এবং এই মণিহারা এবং তারানাথ তান্ত্রিকের গল্পটি তো আগে হয়েছে কয়েকবার ভিজুয়ালি, কিন্তু মনোজ সেনের শিকার এই গল্পটি প্রথমবার ভিজুয়ালি আপনারা দেখতে পাবেন। এবং এই তিনটে গল্পকেই খুব সুন্দরভাবে সুজয় আমাদের গল্পের যিনি রাইটার
খুব সুন্দরভাবে তিনটে গল্পকে একটা সুতোয় বেঁধেছেন এবং আমার মনে হয় সেটাই এই গল্পের সবথেকে বড় ইউএসপি। এবং আমরা খুব খাটাখাটনি করে যেমন সব ছবি বলে থাকি, সেই ছবিটাও সেমনি তার ব্যতিক্রম নয়। আমরা খুব খাটাখাটনি করে ছবিটা বানিয়েছি এবং আলটিমেটলি টিজারে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং আজকে ট্রেলার বেরোলো সেটা তো ভালোবাসা দিন এবং আগামী দিনে 27 তারিখ ছবিটি বেরোবে। আপনারা প্লিজ হলে গিয়ে দেখুন এবং জানান কেমন লাগে। তো করে যদি তোমার চরিত্রটাকে এক্সপ্লেন। চরিত্র রবি ঠাকুরের ফণীভূষণের চরিত্র মণিহারার খুবই একপক্ষে একটা চরিত্র। কারণ খুবই সিম্পল, সাদামাটা, বড় লোক হলেও ভীষণ ভীতু, মিতভাষী এবং সহজ সরল একটা মানুষ, তো যেটা আমি একেবারেই নেই। তো সেই ক্ষেত্রে ফণীভূষণ আমার থেকে অনেকটা আলাদা, কিন্তু একজন আইডিয়াল মানুষ হিসেবে খুব মানে তাকে দাঁড় করানো যায় আর কি। সেই ক্ষেত্রে ফণীভূষণ করাটা খুব একটা ডিফিকাল্ট নয়, কিন্তু ওই সময়টাতে ফিরে যাওয়াটা একটা ব্যাপার। কারণ রবি ঠাকুর যেই সময়টায় লিখেছিলেন সেই সময়কার মানুষগুলো অন্যরকম ছিল, এখন মানুষ আলাদা, আমিও আলাদা। তো সেই সময়টাকে রিপ্রেজেন্ট করাটা ইজ আই থিঙ্ক মোর ডিফিকাল্ট দ্যান প্লেইং ফণীভূষণ হিমসেলফ আর কি। তো এটাই চরিত্র, খুবই পরিচিত একটা চরিত্র। অনেক অভিনেতারা করেছেন ফণীভূষণের চরিত্র। প্রায় 3 কন্যাতে ছিল মণিহারা। তো সেগুলো সব রেফারেন্স আমি একদম না রেখেই চরিত্রটা করার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি বার্তা দর্শক। খুব কি ডিফিকাল্ট লেগেছে নাকি? না, খুব ডিফিকাল্ট কিন্তু আমার লাগে, মানে যেহেতু আমি বাকিদেরটা দেখে ও আচ্ছা এ কেরম করেছে দেখি, ও কেরম করেছে দেখি, মণিহারা তো অনেকগুলো হয়েছে, সেইটা না করে আমি নিজের মতন করেছি, মানে আমি কোনো রেফারেন্স না নিয়ে গেছি। তো সেই ক্ষেত্রে রেফারেন্স নিয়ে গেলে হয়তো এই সিনটা ও বেটার করেছিল, এইটা মাথায় চলে, তো সেইটা চলেনি, এটা যে নিজের মতন করে গেছি যতটা পেরেছি। এবার ডিরেক্টরটা বলেছে ঠিক আছে, এবার বাকিটা তো দর্শক